ইয়ামাহার বাইকগুলো খারাপ দিক কেউ বলতে চায় না। এফজেডএস ভার্সন 4 আপনার 3 লাখ টাকা দিয়ে কেনা ভ্যালু ফর মানি হবে কিনা। অনেকদিন চললে এটার ভিতরে যে ক্লিপ আছে ওটা খুলে যায় বা ভেঙে যায় বলতে পারো। মোট কথা বাইকের প্লাস্টিক কোয়ালিটি অত বেশি ভালো না, তুমি যেটা আমাকে বলছো। তোমার সার্ভিস সেন্টার বা ওদের শোরুম যেটা আছে ওইটাতে একটু প্রাইস বেশি আসে। আচ্ছা, বাইকটা থেকে মাইলেজ কেমন পাও? 5 বছরে 80,000 কিলোর মতো চলছে। হাইওয়েতে তোমার ওই ওটি নিতে যায় কোনো একটু প্রবলেম হয় যেটা বলছো। হ্যালো বাইকার্স, আসসালামু আলাইকুম। ইটস মি সাইদুল তুষার। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টু হুইলার্স লাইফ। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ইউজার রিভিউ। এটা ইয়ামাহার 150cc সেগমেন্টের অনেক বেশি সেল হওয়া একটা বাইক। এই বাইকটার পরে ইয়ামাহার এফজেডএস ভার্সন 3 ডিলাক্স আসছে এন্ড বর্তমানে এফজেডএস ভার্সন 4 চলে আসছে। কিন্তু আমি যতটুকু জানি যে এই বাইকটার ইঞ্জিনের স্পেক যেটা এখন এফজেডএস ভার্সন 4 যে বাইকটা আসছে সেটার স্পেকও কিন্তু একই। তো আমার কাছে যেহেতু এখন এফজেডএস V4 নাই, কিন্তু আমার কাছে সেম ইঞ্জিনের একটা বাইক আছে ইয়ামাহা এফজেডএস ভার্সন 3। এই বাইকটার আমি এর আগে রিভিউ করছি, আমার কেমন লাগছে সেটা আপনাদের জানাইছি এর আগে। কিন্তু আজকে আমি এমন একটা রিভিউ নিয়ে আসব যেটা আসলে আপনাদের খুব উপকারে আসবে। আপনারা যারা এফজেডএস ভার্সন 4 কিনতে যাচ্ছেন, এফজেডএস ভার্সন 4 এ কিন্তু জাস্ট কসমেটিক্স চেঞ্জ আসছে, বাইকের ডিজাইনিং এ কিছু চেঞ্জ আসছে, এটার ইঞ্জিন কিন্তু একই রকম। তো যেহেতু ইঞ্জিন একই, আপনি এই বাইকটার ইঞ্জিন লং টার্মে কেমন পারফর্ম করতেছে বা এই বাইকটার কি কি প্রবলেম ইউজার ফেস করতেছে এইগুলো যদি একটু মাথায় নেন, তাহলে এফজেডএস ভার্সন 4 আপনার 3 লাখ টাকা দিয়ে কেনা ভ্যালু ফর মানি হবে কিনা সেটা কিন্তু আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন। মানে ইয়ামার ক্ষেত্রে কি হয়, ক্যামেরার সামনে এটার জন্য হয়তো কন্ট্রোভার্সিও হইতে পারে, বাট আমি বলি, আমি আসলে যত রিভিউ দেখি ম্যাক্সিমাম রিভিউতে দেখি ইয়ামাহার বাইকগুলো খারাপ দিক কেউ বলতে চায় না। কেন বলে না আমি জানি না, তবে আমার এই ভিডিওতে ভালো দিকগুলো যেমন থাকবে খারাপ দিকও কিন্তু ঠিক সেভাবেই থাকবে। এন্ড সেটা আমি না, বাইকটার ওনারের থেকেই আপনাদের ভালো দিক আর খারাপ দিক জানানোর চেষ্টা করব। আমার পরিচয় বলতে তুমি যেটা বললা যে আমি বাইকটার ওনার, কিন্তু কথাটা আসলে এতটাও ঠিক না। আমার এটা হচ্ছে ছোট ভাইয়ের বাইক। আচ্ছা, আমি তোমাকে সবসময় চালাতে দেখছি তো আমি ভাবছি যে তুমি ওনার। তা ঠিক আছে, কিন্তু বাইকটা আসলে ওনার না হলেও আমি এক প্রকার ওনার বলতে পারবো, কারণ বাইকটা যত গেলেই চলছে দুই ভাই প্রায় সেম ভাবেই চালাইছি। মানে ওই 20,000 কত হাজার কিলো চলছে বাইকটা বেসিক্যালি চলছে হচ্ছে তোমার 80 প্লাস বলা যায়, 80 প্লাস চলছে। এটা হচ্ছে 19-এ কিনা। আচ্ছা, 19-এ কিনা, এদিক দিয়ে মোটামুটি তোমার প্রায় 5 বছরের মতো হয়ে গেছে। 5 বছরে 80,000 কিলোর মতো চলছে। এখান থেকে হয়তো আমি 40,000 চালাইছি, ওই 40,000 চালাইছে এমন হবে। আচ্ছা, তো এই দিক থেকে ও একটু ক্যামেরার সামনে আসতে ইতস্ততা বোধ করতেছিল, যার কারণে ওই ক্যামেরার সামনে আসে নাই। মিটার এখন হয়তোবা 40-এর মতো হবে। আচ্ছা, বাট বাইকটা অ্যাকচুয়ালি 19 সাল থেকে এখন পর্যন্ত 80,000 প্লাস চলছে। জি জি। আচ্ছা, তাহলে খুবই ভালো হলো। 80,000 কিলোমিটারের রিভিউ মানে এই ইঞ্জিনটা কতটা ডিউরেবল সেটাও আমরা জানতে পারবো। তুমি নিজে থেকে আমাকে বাইকটার দুই একটা ভালো দিক দুই একটা খারাপ দিক যদি বলো, তারপরে হয়তো আমরা বাইকটার ভালো দিক যদি বলতে যাই, আমি বাইকটার কন্ট্রোলিং এটা একদম 100-তে 100। আর সিটিং পজিশনটাও আমার কাছে ভালো লাগছে। আমি এটা দিয়ে অনেক দূর দূর পর্যন্ত রাইড করছি, ট্যুর করছি। যেমন একদিনে 24 ঘন্টায় 600-700 কিলো এমন হয়েছে। তো আমার কাছে ব্যাক পেন বা আদার্স যে প্রবলেম গুলো হয় অন্য বাইকে, আমার কাছে এটাতে ওইরকম কোনো পেন হয় নাই। আমার শরীরের যে ক্লান্তি ওটাও আমার এই বাইকে আসে নাই। তো আমি ট্যুর করে যাওয়ার পরে দেখা যায় যে আমি ফ্রেশনেস যে একটা ভাব ওইটা আমার মধ্যে থাকে। আচ্ছা, আর খারাপ দিক বলতে, এটার খারাপ দিক হচ্ছে তোমার ট্যাঙ্কি। এটাই বলা যায় ট্যাঙ্কিটার এই যে এই অপশনটা, এই পার্টটা তোমার অনেকদিন চললে এটার ভিতরে যে ক্লিপ আছে ওটা খুলে যায় বা ভেঙে যায় বলতে পারো। আচ্ছা, 3 জন নিয়ে যখন এই বাইকটা রাইড করা হয়, বেসিক্যালি গাড়ি তো আসলে 3 জন নিয়ে রাইড করার জন্য না, 2 জনের জন্য। কিন্তু অনেক সময় আমরা যেহেতু মফস্বল শহরে থাকি, 3 জন নিয়ে রাইড করতে হয়। তো ওই ক্ষেত্রে যখন ট্যাঙ্কিতে চাপ পড়ে, চাপ পড়ার কারণে ওই লক গুলো ছুটে যায় বা লক গুলো ভেঙে যায়। নরমালি কি চাপ না পড়লে ছোটে বা চাপ না পড়লেও এটা হওয়ার কথা, কারণ আমার যে চাপ পড়েই এমন হয়েছে এটাও না। এখানে তুমি যে কার্বন করছো, কার্বন করার কারণটা কি? কার্বন করার কারণ আসলে এটাই, এখানে ভিতরে ফাঁক হয়েছিল। এখানে দেখো পিন আপ করাও আছে, 2টা পিন আপ করা আছে। আচ্ছা, তুমি আলাদা স্ক্রু করে নিছো এখানে? হ্যাঁ, আলাদা স্ক্রু করে নিছি যাতে এটা চাপে থাকে আর কি। তাহলে আমি বলবো যে ট্যাঙ্কের বিল্ড কোয়ালিটি অতটা ভালো না। এছাড়া আরেকটা হচ্ছে তোমার টার্নিং রেডিয়াস। আচ্ছা, টার্নিং রেডিয়াসটা এই বাইকটার একটু কম। আচ্ছা, আমরা যেরকম অন্য বাইক জায়গাতেই ঘুরাইতে পারি আর কি, যেটা আমরা বাংলা ভাষায় বলা যায় জায়গাতেই ঘুরাইতে পারি, এই বাইকটা আসলে জায়গাতে ঘোরানো সম্ভব হয় না। আচ্ছা, এটার জন্য একটু রেডিয়ান্সটা বেশি দরকার হয়।
আচ্ছা, এরপরে বাইকের বডির আরো অন্য কোনো পার্ট কি তোমাকে মানে সমস্যা করছে কিনা? বা অন্য পার্ট সমস্যা করছে বলতে তোমার এই যে এই পার্টটা, মানে আমরা যেটাকে ব্যাক প্যানেল বলি, ব্যাক প্যানেলটা তোমার যখন যেই পিলিয়ন থাকে, পিলিয়নের ওয়েট বেশি এবং নামার সময় দেখা যায় যে এই পার্টটা বেশি ক্ষতিগ্রস্ত হয় এবং ভেঙে যায়। আমার এই পার না, ওই পারে সম্ভবত একটু ফাটা আছে। আচ্ছা, এই পাশে? হ্যাঁ, এই পাশে একটু ফাটা আছে। আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই পাশে একটু ফাটা আছে। এটা ওই নামতে গিয়ে চাপ খেয়ে খেয়ে এতদিন আস্তে করে এটা ভেঙে গেছে। আর আর ওইরকম ভাবে আমি কোনো খারাপ দিক বলতে পারবো না বাইকটার। অন্য সব দিক আমার কাছে, আমি অন্য সব দিক থেকে বাইকে স্যাটিসফাইড। আচ্ছা, যেহেতু বাইকটা প্রায় বলতেছো ৮০,০০০ কিলোমিটার চলছে, যদিও মিটারে কম, ইঞ্জিনে কোনো কাজ আসছে কিনা এখন পর্যন্ত? নর্মালি বাইকের ইঞ্জিন বাদে অন্য পার্টস চেঞ্জ করানো লাগলে সেটা ইঞ্জিনের তুলনায় অনেক কম টাকাতেই হয়ে যায়। কিন্তু যদি শখের বাইকটায় একবার ইঞ্জিনে প্রবলেম হয় তাহলে একসাথে খুব বড় একটা অ্যামাউন্ট চলে যায় বাইকারদের পকেট থেকে। আর ওই সময় যদি পকেটে ওই পরিমাণ টাকা না থাকে তাহলে ওই বাইকারের মতো অসহায় ব্যক্তি আশেপাশে খুঁজে পাবেন বলে আমার মনে হয় না। তো শুধু বাইকের প্রবলেম না, আপনাকে টাকার জন্য যেন কখনো অসহায়ত্ব অনুভব করতে না হয় সেই কথা চিন্তা করে আজকে আপনাদের একটা সাইটের সাথে পরিচয় করিয়ে দেই। আপনি যদি কোনো প্রকার ইনভেস্টমেন্ট বা ডিপোজিট ছাড়াই ঘরে বসে অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান তাহলে সময় নষ্ট না করে এখনই গিগ ক্লিকার্সে অ্যাকাউন্ট করে ফেলুন। কারণ গিগ ক্লিকার্সই দিচ্ছে কোনো রকম ইনভেস্টমেন্ট ছাড়া ছোটো ছোটো কাজের মাধ্যমে টাকা ইনকামের সুবর্ণ সুযোগ। আপনি মাত্র ১০০ টাকার বেশি ইনকাম করলেই সেই টাকাটা নগদ বা বিকাশের মাধ্যমে উইথড্র করে নিতে পারবেন। তাই আপনার যদি আসলেই টাকার দরকার হয়ে থাকে তাহলে গুগলে যেয়ে গিগ ক্লিকার্স লিখে সার্চ করে সাইটটায় ঢুকে রেজিস্ট্রেশন করে এখনই আপনার কাজ স্টার্ট করে দিন। হ্যাঁ, ইঞ্জিনে কাজ করাইতে হয়েছে তোমার ৬০,০০০ প্লাস বা ৬০,০০০ এর মধ্যে যখন বাইকটা ছিল ৬০,০০০ এর মতো, তখন এটার তোমার ইঞ্জিনটা রিবিল করতে হয়েছে পুরোপুরি বলা চলে। আমরা ফুল ইঞ্জিন যেটাকে বলি আর কি। আচ্ছা, তোমার পিস্টন, হেড, তারপর হচ্ছে হেড সিলিন্ডার যেটা ছিল, এটা একটু নয়েজ চলে আসছিল, বাই সাউন্ডটা খারাপ হয়ে গেছিল। আচ্ছা, তো তখন এটা আমি আর ঠিক না করে এটা পুরোপুরি চেঞ্জ মানে করে হয়তো নিয়েছি। দুই একটা পার্টস চেঞ্জ করলে হয়ে যেত, ওখানে ওই কাজটা না করে আমরা পিস্টন করালে হয়তো তোমার দেখা যায় যে তুমি মোটামুটি যা যা প্রয়োজন আমি পুরোটা চেঞ্জ করে নিয়েছি। করে ফেলছো। আচ্ছা আচ্ছা, এমনিতে ক্লাস প্লেট বা টাইমিং চেন বা টাইমিং অ্যাডজাস্টার এগুলো তোমার একবার বা দুইবার ক্লাস প্লেটটা চেঞ্জ করছি। আর টাইমিং চেনটা মাঝে মধ্যে একটু ইয়ে হলে ওটা একটু সাইড দিয়ে নিলেই হয়। অনেক কিলোমিটার চালানোর অভিজ্ঞতা তোমার, তো ইঞ্জিনের স্মুথনেস কেমন মনে হয়েছে? ভাইব্রেশন আছে কিনা? ভাইব্রেশন কত স্পিডের পরে আসে? আদৌ ভাইব্রেশনটা আছে কিনা? এই বিষয়গুলো যদি বলতা। তোমার ইঞ্জিন অয়েল হচ্ছে মোটল 7100 যেটা, আমি ওটা ইউজ করি। আর আমি ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করি তোমার 1200 থেকে 1400 এর ভিতরে বলা যায়। 1200-1400 এর উপরে যায় না। অয়েলটা কি মানে মোটামুটি ইয়ে থাকে? হ্যাঁ, মোটামুটি যেটা একটু ঘনত্ব মোটামুটি, মানে ওইরকম একদম খুব বেশি খারাপ হয়ে যায় না, আবার খুব বেশি ভালো থাকে এমনও না। আচ্ছা আচ্ছা আচ্ছা। ভাইব্রেশনের কথা যদি বলি, তোমার প্রায় ৭,০০০ থেকে ৮,০০০ আরপিএম ক্রস করলে একটু হালকা ভাইব্রেট আসে, যেটা সব গাড়িতেই মোটামুটি আসে। তো এটাতে ওইরকম আমি ভাইব্রেশন পাই নাই। আমি যখন গাড়িটা হাই আরপিএম এও চালাই তখন ওইরকম যেটা পেন দেওয়ার মতো ভাইব্রেশন, ওই পেন দেওয়ার মতো ভাইব্রেশনটা আমি এই বাইকে এখন পর্যন্ত পাই নাই। তাহলে কি ১০০ বা ১০০ এর উপরে যায় ভাইব্রেশন ওইভাবে ফিল করা যায়? ১০০ এর উপরে যেও তুমি ওইভাবে ভাইব্রেশনটা ফিল করতে পারবা না। মানে অনেক গাড়িতে ধরো যে ১৯-২০ আছে যে একদম সেই ভাইব্রেশন, এটাতে ওইরকম না, মানে অনেকটাই কম, যেটা তুমি ফিল করতে পারবা না এরকম টাইপ। কমফোর্টের সাথে খুব ভালোভাবে খুব ভালোভাবে বাইকটা রাইড করা যায়। আমরা সব সময় জানি যে এফজেডএস সিরিজের মানে হর্স পাওয়ার টর্ক একটু কম। টর্ক মোটামুটি আছে, হয়তো 70-80 পর্যন্ত ওঠে, বাট তারপরে অনেক স্ট্রাগল করতে হয়। তুমি কোথাও ট্যুর করতে যাই এরকম কোন সিচুয়েশনে পড়ছো কিনা? ওটি দিতে কোনো সমস্যা হচ্ছে কিনা, এই বিষয়টা স্পিডের ব্যাপারটা বলবো। আচ্ছা আচ্ছা, আমি যদি সিটি রাইডের কথা বলি, বাইকটা সিটিতে রাইড করে একদম কি বলবো, এটাতে আমি কেমন করে তোমাকে বুঝাই যে ১০০-তে ১০০ এই গাড়িটা দিয়ে সিটিতে রাফ বলো বা যাই বলো, সিটিতে টার্নিং রেডিয়াসে কি টার্নিং রেডিয়াসে আমি কোনোদিনও এরকম প্যারা খাই নাই সিটিতে। তবে অন্যান্য বাইকের সাথে কম্পেয়ার করলে কি একটু আগে যেটা বলতেছিল এটা কি কম হয় নাকি? মানে তোমার টার্নিং রেডিয়াসের বিষয়টা হ্যাঁ একটু কম হয়, কিন্তু ওইরকম যে প্যারা না, ওই প্যারাটা পাওয়া যায় নাই। আর হাইওয়েতে যেটা ট্যুরের ক্ষেত্রে বাইকটা তোমার 0 to 100 ভালো পাই আমি। 0 to 100 এ
খুব ফাস্টই বলা চলে। এরপর আস্তে আস্তে কমতে থাকে, 5-7 পরে যায় দেখা যায় যে আরো অনেক লং টাইম, মানে অনেক লং রাস্তা লাগে। আমি এর আগে দেখছিলাম, আমি যখন চালাইছি 80 85 90 পর্যন্ত ওঠে, 90 এর পর থেকে একটু স্লো হয়ে যায়। তুমি বলতেছো যেহেতু এক্সপেরিয়েন্স আমার কাছে 100 পর্যন্ত, হ্যাঁ আমার কাছে 100 পর্যন্ত মোটামুটি ঠিক আছে। এটা কি সিঙ্গেলে বলতেছো নাকি পিলিয়ন? না, সিঙ্গেলে এজ এ পিলিয়নও মোটামুটি 0 to 100 মোটামুটি মোটামুটি উঠে। 100 পর থেকে এটা টপ স্পিড কেমন পর্যন্ত আমি উঠতে এটা পারে বলে টপ মনে হয়? স্পিড তোমার সিঙ্গেলে মোটামুটি মনে হয় 15-16 মতো ছিল। আচ্ছা, আর এটা ডাবলে তোমার আসছিল হচ্ছে 8-9। আমি 8-9 ওইরকম ভাবে দেখি নাই যে ডাবলে কেমন আসে, আচ্ছা কিন্তু আমি 8-9 পর্যন্ত পাইছি। হয়তোবা আমি ধরে রাখলে আরো বেশি পাইতাম। আচ্ছা। বাইকটা থেকে মাইলেজ কেমন পাও? বাইকটা থেকে মাইলেজটা আমি পাই হচ্ছে তোমার 45 থেকে 47। তোমার যখন আমি হাইওয়েতে হায়ার পে আমি বাইকটা চালাই, তখন হয়তোবা বেশি হলে 1 থেকে 2 ড্রপ করে, এর বেশি না। স্মুথলি রান করলে স্মুথলি 45 রান করলে তোমার 46-47 পাওয়া যায়। আচ্ছা, 46-47 পাওয়া যায়। আর যদি হায়ার পিএম রাইড করা হয় তাহলে তাহলে 45 45 এ নামে আসে। তো বাইকটা টায়ার তুমি কয়বার চেঞ্জ করছো বা চেঞ্জ করার প্রয়োজন হয়েছে কিনা? অবশ্যই প্রয়োজন হওয়ার কথা, 80,000 কিলোমিটার 80,000 যেতে চলছে। হ্যাঁ, বাইকটার সামনের টায়ারটা আমি একবার চেঞ্জ করছি, হ্যাঁ। আর পিছনের টায়ারটা আমার 2বার চেঞ্জ করতে হয়েছে। সাসপেনশন ফিডব্যাক হাইওয়ে রাইডে অবশ্যই এটা খুব ভালো, মানে এই ফিডব্যাকটা খুবই প্রয়োজন যে সাসপেনশন কেমন, কারণ সাসপেনশনের জন্য অনেক সময় ব্যাক পেইন বা অনেক কিছু ডিপেন্ড করে। তো সাসপেনশন ফিডব্যাক তুমি কেমন পাও পিলিয়ন সিঙ্গেলে? আচ্ছা, তুমি এফজেডএস ভার্সন 3 সাসপেনশন হিসেবে বিষয়ে তুমি মনে হয় জানো, হ্যাঁ, এটা আসলে তারপরে ওইভাবে বলার জিজ্ঞেস করা। দরকার নেই। হ্যাঁ। কিন্তু হাইওয়েতে বা সিটিতে যেখানেই বলো না কেন, এটা সাসপেনশন ফিডব্যাক খুবই ভালো। অনেক বাইকের প্রবলেম থাকে, ওয়েল সিল বারবার কেটে যায় বা এরকম সমস্যা হয়, তো এই না, বাইকটার ক্ষেত্রে? এই বাইকটার ক্ষেত্রে আমি এই সমস্যাটা খুবই কম ফেস করছি। হয়তোবা 1-8 বার চেঞ্জ করতে হয়েছে কিনা এটাও আমার সঠিক খেয়াল নেই। তুমি ছোট ভাই করছে বা তোমার হাতে এরকম চেঞ্জ হতে করা পারে, হয়? আমার হাতে একবারও ইয়ে হয় না, আচ্ছা আচ্ছা চেঞ্জ করতে হয় না। বাইকটার ব্যাটারি কি, অনেক বাইকের এরকম হয় ব্যাটারি কেনার পরে চেঞ্জ করা লাগে, ডাউন হয়ে যায় আলোর জন্য, এইসব যে টেকনোলজি যে বাইকগুলো আসে এগুলো জন্য অনেক সময় হয়। তো তোমার এই বাইকের ব্যাটারি কেমন সাপ্লাই? না, এখন পর্যন্ত আমার স্টক ব্যাটারি যেটা আছে ওটাই দিয়ে আমি চলতেছি, এখনো তোমার এক্সেলফে স্টার্ট নেই। ব্রেক প্যাড, এয়ার ফিল্টার বা আদার্স পার্টস, যে বাইকগুলোর যে পার্টস গুলো আছে এইগুলা অন্যান্য বাইকের দামের সাথে যদি কম্পেয়ার করো তাহলে কেমন দামে পাওয়া যায়, বা এই যে এই পার্টস গুলা সব জায়গায় পাওয়া যায় কিনা? এটার যদি সামনের ব্রেক প্যাডের কথা আমি বলি, সামনের ব্রেক প্যাডটার প্রাইস সম্ভবত 600 থেকে 650 টাকা। এখন তোমার এটা হচ্ছে শোরুম ইয়ে যেটা আছে ইয়ামাহার, তোমার সার্ভিস সেন্টার বা ওদের শোরুম যেটা আছে ওইটাতে একটু প্রাইস বেশি আসে, 20-50 টাকা বা এরকম একটা প্রাইস বেশি আসে। অন্যান্য পার্টসের কথা যদি বলো, অন্যান্য পার্টসের কথা যদি বলি তাহলে একটু বেশি, সব ওনার এই সব পার্টসেই একটু বেশি আছে, কম বেশি হয়। তোমার বাহির থেকে যদি আমি কিনতে চাই, যেরকম আমাদের অনেক শপ যেগুলো আছে ওগুলো থেকে কিনতে গেলে একটু কম হয়, আর শোরুম থেকে কিনতে গেলে আমার একটু বেশি। পার্টস কি পাওয়া যায় সব হ্যাঁ, জায়গায়? পার্টস अवेलेबल, সব পার্টসই अवेलेबल। আচ্ছা, এখন বাইকটার রিসেল ভ্যালু, বাইকটা বিক্রি করতে গেলে কেমন প্রাইসে সেল করা যাবে? এখন মনে হয় 2,60,000 টাকা বিক্রি হচ্ছে। আচ্ছা আচ্ছা। তো এখন বাইকটা বিক্রি করতে গেলে কেমন এখন প্রাইসে? বাইকটা বিক্রি করতে গেলে হয়তোবা তোমার 1,65,000 থেকে 1,70,000 এর মধ্যে থাকবে, আমার যে এটা ধারণা বা আমি যেটা। তুমি কি মনে করো রিসেল ভ্যালু ভালো, বা আমি মনে করি যেহেতু আমি বাইকটা 5 বছর ইউজ করছি, তো ওই হিসাবে রিসেল ভ্যালুটা এখনো মোটামুটি ঠিকঠাক আছে। একদম যে কম তাও না, আবার অনেক বেশি তাও না, একটা মিডিয়াম পর্যায়ে আছে। তো আমি এই ক্ষেত্রে স্যাটিসফাইড। আচ্ছা, খারাপ দিকগুলো সংক্ষেপে যদি আরেকবার বলো, যে বা আমি বলে দিই, আমি রাইট আছি কিনা সেটা বলবা। খারাপ দিক হলো বিল্ড কোয়ালিটির কিছু বিষয় খারাপ আছে, যেমন হলো ট্যাঙ্কের বিল্ড কোয়ালিটি খুব বেশি ভালো না, ব্যাক প্যানেলের প্লাস্টিক, মোট কথা বাইকের প্লাস্টিক কোয়ালিটি অত বেশি ভালো না, তুমি যেটা আমাকে বলছো। এরপরে যদি বলি স্পিডের কথা, হাইওয়েতে তোমার ওই ওটি নিতে যায় একটু প্রবলেম হয়, যেটা বলছো। ব্রেকিং মোটামুটি ভালো, মোটামুটি এরকম ব্রেকিং খুবই ভালো, খুবই ভালো, খুবই ভালো। তাহলে বলতেছো স্পিডের ব্যাপারটা, কমফোর্টের দিক থেকে ঠিক আছে, কমফোর্টের দিক থেকে ঠিক আছে, স্পিডের দিক থেকে একটু কম, স্পিড কম, বা হলো হাইওয়েতে প্রবলেম অনেক সময় ফেস করতে হয় অনেক সময়, এন্ড হলো বিল্ড কোয়ালিটিটা একটু খারাপ বলে মনে হয়েছে। সব দিকে না, শুধু তোমার প্লাস্টিক বা কিট যেটাকে বলে আমরা, এই কিটের দিক থেকে একটু। আচ্ছা, তো রাসেল, অনেক অনেক ভালো লাগলো তুমি বাইকটার যেই খারাপ দিকগুলা সেগুলা বলছো। তো আশা করি আমার অডিয়েন্স যারা আছে তোমার এই রিভিউয়ের মাধ্যমে উপকৃত হবে। আর এদিকে আলোও কমে গেছে, আমরা ভিডিওটা লং করতেছি না। এই বাইকটার 0 to 100 উঠতে কত সময় লাগে সেটার একটা ফুটেজ আমার আগের রিভিউতে আছে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। আর তারপরেও যদি চান যে বাইকটা 80,000 কিলোমিটার পরে কেমন পারফর্ম করতেছে এটা যদি জানতে চান, বা এই বাইকটার বিষয়ে আরো যদি কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে কমেন্ট করতে পারেন, আমি রিপ্লাই দেবো, প্রয়োজনে আরেকটা ভিডিও মেক করে দেবো। তো রাসেল, ভিডিওটা লং করবো না, তোমার যদি কিছু বলার থাকে।
তো আমি এর আগে কখনো ক্যামেরার সামনে আসি নাই, আচ্ছা এটাই আমার ফার্স্ট টাইম ক্যামেরার আচ্ছা। সামনে আসা তোমার ভিডিওতে। হ্যাঁ। তো আমি একটু নার্ভাস, কেমন হয়েছে আমি জানিও না। আমি ওইরকম ভাবে কিছু বলবো না, সবাই সে আমার ফ্রেন্ড স্যাডি তুষার। আমি ওর চ্যানেল বা ফেসবুক পেজটা আমি মোটামুটি ফলো করি। তো আমি যতটুকু দেখছি ওর চ্যানেলটাতে ইনফরমেশন গুলো আমি ওগুলো লিগেলি পাইছি। এখানে যে একটা ব্র্যান্ডের উপর বা একটা বাইকের বিষয়ে একটু বাড়িয়ে বলা, এই জিনিসটা আমি পাই নাই। তো যার কারণে আমার অনেক অনেক ধন্যবাদ। ভালো লাগে আর কি, আচ্ছা এটাই। এছাড়া আর ওইরকম ভাবে কিছু বলার নেই। তোমার বাইকটা নিয়ে তুমি যে কথাগুলো বললা এগুলাও খুব ভালো লাগছে। লিগ্যাল যেটা যেটা সঠিক সেটা সঠিক বলছো, যেটা ভুল বা যেটা কমতি আছে বাইকে সেটা বলছো, বিল কোয়ালিটির কথা বলছো বা স্পিডের কথা বলছো। তো এই ইনফরমেশন গুলো কিন্তু সবাই দেয় না। মানে দেখা যায় যে আপনাদেরকে আমি যদি বলি আমার বাইকের ক্ষেত্রে এরকম হয় যে লিগ্যাল ইনফরমেশন পাওয়া যায় না, আমি পাই নাই আর কি, আপনারা পাইতে পারেন। তো রাসেল যে ইনফরমেশন গুলা দিল সেগুলা হয়তো আপনাদেরও উপকারে আসবে। তো ভিডিওটা অনেক লং হয়ে গেছে রাসেল, আমরা ভিডিওটা শেষ করে দিই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন টু হুইলার্স লাইভ, দা লাইফ অফ টু হুইলার্স। আল্লাহ হাফেজ।